ক্লাস 9 এর সেকেন্ড সামেটিভ এক্সাম এই কিছুদিনের মধ্যে হতে চলেছে। সেই জন্য তোমাদের সেকেন্ড সামেটিভ আমি যতদূর জানি অধ্যায় 9 থেকে অধ্যায় 15 পর্যন্ত হবে। এবার অধ্যায় 9 থেকে 15-র ভিতরে যে সমস্ত ইম্পর্টেন্ট অঙ্কগুলো পরীক্ষায় আসার চান্স বেশি, সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা প্রথম অধ্যায় 9 ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য এই চ্যাপ্টারে বইয়ের যে 15 দাগের এমসিকিউ আছে, এখানে আমি লিখছি, দেখে নাও। বুক পেজ তোমার 132 পেজে আছে। 132 পেজের 15 দাগে 4 নম্বর আইভি কি আছে একবার বলে দিই অঙ্কটা। ত্রিভুজ এবিসি এর বিসি সিএ ও এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই ও এফ। এবার বিই ও ডিএফ এক্স বিন্দুতে এবং সিএফ ও ডিই ওয়াই বিন্দুতে ছেদ করলে এক্স ওয়াই এর দৈর্ঘ্য কত, মানে এটা বের করতে বলেছে এই কোশ্চেনটা। আজকে আমি তোমাদের এই ভিডিওতে সব সাজেশনের মানে অঙ্কগুলো যেগুলো ইম্পর্টেন্ট আছে সেই অঙ্কগুলো বলে দিচ্ছি। নেক্সট ভিডিওতে আমি এই সব অঙ্ক সলভ করে তোমাদেরকে দিব। 15 দাগের 4 5 নম্বর আছে এবিসিডি সামান্তরিকের বিসি বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দু ই। এবার ডিই এবং বর্ধিত এবি এফ বিন্দুতে মিলিত হয়, এ এফ এর দৈর্ঘ্য সমান কত হবে সেটা হিসাব করে করতে হবে। তাহলে 15 দাগের আমি দুটো অঙ্ক বললাম, যেটা 4 নম্বর আর 5 নম্বর, দুটো ইম্পর্টেন্ট অঙ্ক আসার চান্স আছে, কিন্তু তোমরা সব অঙ্কই করবে। এবার এই দুটো অঙ্কের উপর বেশি গুরুত্ব দিবে। তারপরে 16 দাগের 2 নম্বর অঙ্কটা সেই 132 পেজের, মানে তোমার ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যতে 16 দাগের 2 নম্বর কোশ্চেনটা আছে ত্রিভুজ এবিসি এর, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ত্রিভুজ এবিসি এর বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর। যদি এসি সমান 21 সেমি, বিসি সমান 29 সেমি এবং এবি সমান 30 সেমি হয়, তাহলে এফ আর পি আর কিউ চতুর্ভুজের পরিসীমা লিখতে বলেছে। তাহলে এখান থেকে আমি তোমাদের মোট 3টা অঙ্ক বলছি যেটা পরীক্ষায় আসার চান্স বেশি। 15 দাগের 4, 5 আর 16 দাগের 2, কিন্তু তোমরা সব অঙ্কই করবে। এবার এই চ্যাপ্টার যে উপপাদ্য আর প্রয়োগ সম্পর্কে আমি আমার আগের ভিডিওতে দিয়েছি, সাজেশন দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশানে আমি সেটার লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে তোমরা। এরপরে নেক্সট চ্যাপ্টার লাভ ও ক্ষতি। লাভ ক্ষতিতে তোমরা সবাই চলে আসো, দেখে নাও লাভ ক্ষতির আমি কোনটা কোনটা বলছি। লাভ ক্ষতির লাভ ক্ষতি 13 দাগের অঙ্কটা। লাভ ক্ষতি চ্যাপ্টার, এটা হচ্ছে আগেরটা ছিল চ্যাপ্টার 9, চ্যাপ্টার 9 লিখে দিই। এবার হচ্ছে চ্যাপ্টার 10 লাভ ও ক্ষতি। বুক পেজ অনুশীলনীর পেজই বলে দিচ্ছি। এটা কোষে দেখি 10-1, বুক পেজ হচ্ছে 146, 10-1-এর 13 দাগ। 10-1 কোষে দেখি 10-1, 13 দাগ। অঙ্কটা দেখে নাও। এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? 13 দাগের অঙ্ক। তারপরে নেক্সট চলে আসি 15 দাগ। একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেন 2 টাকা 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করেন, তারপরে 12% লাভ করলেন। যদি তিনি ওই ধরনের আর একটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হলো নির্ণয় করি। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, কোশ্চেন ব্যাংকে তোমরা এই অঙ্কটা পেয়ে থাকবে। তাহলে আমি দুটো বললাম, 13-15 কোষে দেখি 10-1-এর 146 পেজ। এবার 147 সেই কোষে দেখি 10-1-এরই 147 পেজে, এটা হচ্ছে 146-এর হলো।
এবার 147 এটা দেখে নেবে, 13 15 এখানে ভালো করে লিখে দিচ্ছি, 13 দাগ 15 দাগ। এবার 147 পেজ, 147 পেজে 18 দাগ। এই লাভ ক্ষতিরই করিম মোহনকে 4,860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হলো। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়। মোহনের শতকরা লাভ কত? মানে এই 18 দাগের অঙ্কটা ভালো করে দেখবে। তারপরে আমি চলে এসেছি 21 দাগ। সব অঙ্কই তোমরা কিন্তু করবে না এরকম না, সব অঙ্ক করে যাবে, কিন্তু এই অঙ্কগুলোর উপরে একটু বেশি জোর দিবে। তারপরে 21 দাগের অঙ্কটা কি আছে দেখে নিই। এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি, এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করেন। তিনি দু ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে? তাহলে এই অঙ্কটা 21 দাগে। তাহলে আমি লাভ ক্ষতি 10 কষে দেখি, 10 1 থেকে 4টা অঙ্ক বললাম, 13 15 18 21। খুব ভালো করে এই অঙ্কগুলো দেখবে, কিন্তু আর সব অঙ্কও করে প্র্যাকটিস করে যাবে। তারপরে চলে আসি কষে দেখি 10 2। কষে দেখি 10 2 মেনলি শর্ট কোশ্চেন আমরা দেখবো, কেননা আর বাকি অঙ্কগুলো তোমরা আগে থেকেই করে এসেছো, সেগুলো পারবে। এবার কষে দেখি 10 2 পেজ নাম্বার হচ্ছে তোমার 150। এবার 4 দাগের MCQ, 4 দাগের 1 নম্বর আছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, আসলেও আসতে পারে এই পরীক্ষায়। এই অঙ্কটা দেখবে। তারপরে 5 দাগে চলে আসো। 5 দাগের 4টা অঙ্ক খুব ভালো ইম্পর্টেন্ট, মানে 3 4 5 6। 5 দাগের 3 4 5 আর 6, এই 4টা অঙ্ক খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর হচ্ছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? 4 নম্বর অঙ্ক হচ্ছে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমন বাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, ইলেকট্রিক বিলটি কত ছিল? 5 নম্বর হচ্ছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? 6 নম্বর অঙ্ক হচ্ছে একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত? এই 4টা অঙ্ক 3 4 5 6 ভালো করে দেখবে, এটা 2 নম্বরের কোশ্চেনে আসতে পারে, এখান থেকে একটা অঙ্ক পাবে। এবার আসি রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের তো সবই শিখেছো তোমরা, এখানে তেমন কিছু বলার নেই। এবার কিছুটা হেল্প করছি শর্ট কোশ্চেনের, যে এখানে সব শর্ট কোশ্চেনই দেখবে, কিন্তু ভালোভাবে দেখবে। আর এটা হচ্ছে কোষে দেখি 11, বুক পেজ হচ্ছে 162। দেখে নেবে তোমরা, বই বের করে একটু মিলিয়ে নাও আমার সঙ্গে। 8 দাগে MCQর যে প্রশ্নগুলো, তার মধ্যে MCQ 4 আচ্ছা, একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু যথাক্রমে 15 20 25 30 থেকে এই যে 5 ঘর করে যে এগাবে, এবার সেটা অসীম পর্যন্ত বিস্তৃত, সেই জন্য ডট ডট দেওয়া আছে। যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেটি হলো, এটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। তারপরে চলে আসি 8 দাগের 5, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য 6, শ্রেণীর নিম্ন সীমা কত? এটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে আমি 8 দাগের এই দুটো অঙ্ক দিলাম, এই আর বাকি অঙ্কগুলো তোমরা দেখে রাখবে, কিন্তু এই দুটো ভালোভাবে করবে। এবার 9 দাগে সেই অধ্যায়ের মানে কোষে দেখি 11 9 দাগে, সরি কোষে দেখি 11 1, এটা কোষে দেখি 11 1, তোমরা একটু দেখে নেবে। 11 1 বলছি 9 দাগের 9 দাগের একটি অঙ্কটা যেটা দেওয়া আছে, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু M এবং উচ্চ সীমানা U হলে নিম্ন সীমানাটি কত হবে বের করি। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, এখান থেকে যদি 2 নম্বরের কোশ্চেন আসে আমি মনে করছি এইটাই আসবে। তাও সব অঙ্কগুলো তোমরা একটু দেখে নেবে।
এরপরে রাশিবিজ্ঞানেরই 2 নম্বর মানে 11-2 কোষে দেখি 11-2-তে যাচ্ছি। এই কোষে দেখি 11-2 মানে তোমরা এখানে দেখে নিয়েছো, এখানে কোনো সাজেশন হয় না, মানে তাও বলে দিচ্ছি। দুটো টাইপের অঙ্ক করে রাখবে, একটা হচ্ছে আয়তলেখ অঙ্কন আর একটা হচ্ছে পরিসংখ্যা বিভাজন, পরিসংখ্যান বহুভুজ। এবার আয়তলেখ অঙ্কনের এই টাইপের করে রাখবে, 4-এর দাগের যে টাইপটা আছে, মানে যেটা শ্রেণীতে 1 থেকে 10, আবার পরের শ্রেণী থেকে 11 থেকে 20, মানে একই না, এই আলাদা টাইপের যদি করে রাখো তাহলে দেখবে পরীক্ষায় এই টাইপেরই একটু দেয়। এর অল্টারনেটিভ তো থাকবে আয়তলেখ নাহলে পরিসংখ্যা বহুভুজ। এবার আমি বলছি এই 4-এর দাগের টাইপের মতো করে রাখবে, এই 4-এর দাগটা করে রাখো। কোষে দেখি 11-2 লিখে দিচ্ছি। তারপরে কোষে দেখি 11-2, কোষে দেখি 11-2 4-এর দাগে, 4-এর দাগের অঙ্কটা আয়তলেখ অঙ্কন করি, এটা দেখবে। তারপরে সেই 11-2-র 11 দাগের অঙ্কটা, 11-2-র 11 দাগের অঙ্কটা, এই যে নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। এখানেও দেখো সেই শ্রেণীতে 1 থেকে 10, আবার পরের শ্রেণী থেকে 11 থেকে 20, তাহলে এর নিম্নসীমা আর এর উচ্চসীমার মধ্যে কোনো মানে এক ঘর গ্যাপ আছে। এই টাইপের অঙ্কগুলোই পরীক্ষায় বেশি দেয়। 11 দাগের অঙ্কটা দেখে রাখবে। আমি তাহলে এখানে দুটো অঙ্ক বললাম, 4-এর দাগ আর 11 দাগ। কোষে দেখি 11-2। এরপরে চলে যাব, এর এমসিকিউগুলো সব দেখে রাখবে, এখানে কোনো সেরকম কিছু নেই, শর্ট কোশ্চেন। এবার ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, এই উপপাদ্য চ্যাপ্টার আমি উপপাদ্য আর প্রয়োগ সম্বন্ধে আমি আগের ভিডিওতে বলেছি। এখন তাহলে আমি শর্ট কোশ্চেন হিসেবে আলোচনা করছি। শর্ট কোশ্চেন, কোষে দেখি 12, কোষে দেখি 12, কোষে দেখি 12, কোষে দেখি 12, 192 পেজ। কোষে দেখি 12, 192 পেজ। এখানে 21-এর দাগ আর 22-এর দাগ, 21-এর দাগ হচ্ছে এমসিকিউ আর 22-এর দাগ হচ্ছে এসএকিউ। 1 নাম্বার 2 নাম্বার যে কোশ্চেনগুলো তোমাদের প্রথমে আসবে সেই কোশ্চেনগুলো সম্বন্ধে বলে দিচ্ছি। 21-এর দাগের 4 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা একটু ভালো করে দেখবে, আর 5 নম্বর অঙ্কটা এটাও দেখবে। এই দুটো অঙ্ক তোমাদের পরীক্ষায় আসার চান্স আছে এই দুটোর ভিতরে, কিন্তু সব অঙ্কগুলোই কিন্তু করবে। আমি বেছে দিচ্ছি বলে শুধু সেইগুলো করলে হবে না, সব অঙ্ক করতে হবে। সব অঙ্ক যদি না করো তাহলে তোমরা ধারণা পাবে না, আবার যদি এই অঙ্কগুলোই এসছে হয়তো সংখ্যা পাল্টে দিয়েছি তখন করতে পারবে না, সেই জন্য বলছি সব অঙ্ক দেখবে। এবার এইগুলো আমি যেগুলো বলছি সেগুলো একটু বেশি জোর দিবে। 21-এর দাগে 4 নম্বর অঙ্কটা, ত্রিভুজ এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিডি বাহুর মধ্যবিন্দু ই এবং এই এর মধ্যবিন্দু ও, বি ও ই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কটা ভালো অঙ্ক। তারপরে 5 নম্বর হচ্ছে একটি সামান্তরিক আকারের ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজাকার ক্ষেত্র একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল যথাক্রমে পি আর টি হলে কোনটা সঠিক, এখানে তোমাদেরকে বাছতে হবে। তারপরে 22-এর দাগে চলে আসো, তাহলে আমি 21-এর দাগে দুটো অঙ্ক বললাম, 4 নম্বর আর 5 নম্বর। এবার 22-এর দাগে, 22-এর দাগের 1, 22-এর দাগের 1-এ কী আছে, এ বি সি ডি সামান্তরিকের ডি বিন্দু থেকে এ বি বাহুর ওপর লম্ব ডি এবং বি বিন্দু থেকে এডি বাহুর ওপর লম্ব বিএফ। এবার এ বি সমান 10 সেমি, এডি সমান 8 সেমি এবং ডিই সমান 6 সেমি হলে বিএফ এর দৈর্ঘ্য কত লিখি। এই অঙ্কটা ভালো অঙ্ক, এটা দেখবে, এটা ভালো করে করবে। আর 3-এর দাগের অঙ্কটা, 3-এর দাগের অঙ্কটা দেখো, এবিসি ত্রিভুজের এডি মধ্যমা এবং এসি বাহুর উপর পি এমন একটি বিন্দু যাতে এডিপি ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান 2:3 হয়। এবার ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে তা হিসাব করে লিখি। এই দুটো অঙ্ক দেখবে, যেখানে আমি 22-এর দাগে তাহলে 1 আর 3-এর দাগের অঙ্কটা বললাম। এবার সম্পাদ্যর কোনো সাজেশন হয় না, সম্পাদ্য তোমরা আঁকা শিখেছো, এবার মান চেঞ্জ করে দিতে পারে বা বই বাইর থেকেও আসতে পারে, স্যার তার নিজের মতো কি করবেন স্যার জানেন। তাহলে 13-14 চ্যাপ্টার আমি বাদ রেখে যাচ্ছি, সেটা তোমার প্র্যাকটিসের উপর নির্ভর করছে। এবার 15 নম্বর চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে খুব ভালো চ্যাপ্টার, এটা একটা, এখান থেকে অনেক অঙ্ক আছে।
এবার এখান থেকে আমি কিছু বেছে দিচ্ছি। এই চ্যাপ্টার এই উদাহরণটা ভালো করে একটু দেখবে। এই উদাহরণটা 25 দাগের উদাহরণ, 212 পেজ। এবার চলে আসো কোষে দেখি 15(1). কোষে দেখি 15(1). কোষে দেখি 15(1)-এর যে সমস্ত সূত্রগুলো আছে সেগুলো আগে ভালো করে মুখস্থ করবে, কারণ সূত্র ছাড়া অঙ্ক হয় না। আবার যখন এই চ্যাপ্টার কখন কোনো অঙ্ক করার সময় আগে যে অঙ্কটা দিয়েছে সেটা ভালোভাবে পড়ে যে ছবিটা তুমি ভেবেছো সেই ছবিটা খাতায় এঁকে নিবে, তারপর করবে, দিলে সুবিধা হবে। এই চ্যাপ্টারে দুটো অঙ্ক বলছি, একটা হচ্ছে 15 দাগ আর 16 দাগ, মানে 221 পেজে। তাহলে লিখে নিই, কোষে দেখি 15(1), 221 পেজ, 221 পেজের 15 দাগ আর 16 দাগ, এই দুটো অঙ্ক ভালো করে করবে। 15 আর 16। মৌসুমীদের বাড়ি আয়তকার বড় হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 9.5, পরিসীমা 140 মিটার। মৌসুমীরা হল ঘরের মেঝেতে 25 সেমি ইন্টু 20 সেমি আকারের আয়তকার টালি বসাচ্ছে। এখানে যে ইন্টুটা আছে একে ইন্টু বলা হয় না, একে বাই বলা হয়। 25 সেমি বাই 20 সেমি আকারের আয়তকার টালি বসাতে চায়। প্রতি 100টি টালির দাম 500 টাকা হলে মৌসুমীদের হল ঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হয়? এই অঙ্কটা। আর 16 দাগে 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হলঘরের কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়। যদি হলঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ কম হতো। হলঘরের ক্ষেত্রফল হিসাব করি। এই 15-16 ভালো করে করবে, এটা বড় অঙ্কের ক্ষেত্রে। আর এমসিকিউ টাইপের অঙ্কের জন্য 19-এর 1 আর 2। এমসিকিউ টাইপের অঙ্কের জন্য, এমসিকিউর জন্য 19-এর দাগের 1 আর 2 আর 4, 1, 2, 4, 19-এর দাগের 1, 2, 4। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হিসাব করি। তারপর হচ্ছে যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2 বর্গ একক হয়, তাহলে A1:A2 কত হবে? 4 নম্বর হচ্ছে সমান পরিসীমা একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে S এবং R হলে কোনটা সত্য? তাহলে 19-এর দাগে 4টা বললাম, আর লং কোশ্চেন আমি 15 দাগ আর 16 দাগ বললাম। কিন্তু সব অঙ্ক ভালোভাবে করবে, সব অঙ্ক ভালোভাবে করবে। আর এ পাশে যে 5-এর দাগ আর 6-এর দাগের অঙ্কটা আছে না, এই 5-এর দাগ 6-এর দাগটাও একটু দেখে রাখবে। কিন্তু সব অঙ্কগুলোই দেখবে, শুধু আমি যেগুলো বেছে দিচ্ছি সেরকম না। এবার আসছি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্ক 20 দাগের 2 নম্বর অঙ্কটা। এটা হচ্ছে পেজ নাম্বার 222, পেজ নাম্বার 222, 20 দাগের 2, পেজ নাম্বার 222, 20 দাগের 2। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? এই অঙ্কটা দেখে রাখবে। এরপর চলে আসছি কোষে দেখি 15-2। কোষে দেখি 15-2, 222 পেজ। এবার 222 পেজ, এখানে যে লং কোশ্চেনগুলো মানে যেগুলো আছে, এখানে কিছু কঠিন অঙ্ক আছে ত্রিভুজের, যেগুলো আসার চান্স আছে। তার মধ্যে 6-এর দাগ, এই 6-এর দাগেরটা আমি বলবো ভালো করে দেখবে। 6-এর দাগেরটা ভালো করে করবে, বুঝে করবে, আগে পাশে ছবি এঁকে বুঝে করবে। এটা ততটা কঠিন না, কিন্তু ভালো অঙ্ক। 6-এর দাগের অঙ্কটা খুব ভালো অঙ্ক আছে। কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেন্টিমিটার এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। এবার হচ্ছে 9-এর দাগ, 6-এর দাগের পরে 9-এর দাগেরটা দেখে রাখবে। 9-এর দাগের অঙ্কটা তো এতটা ইম্পর্টেন্ট না, তাও একটা ভালো অঙ্ক। 9-এর দাগের অঙ্কটা এই যে 2:3:4 অনুপাত না, এইরকম পরিসীমা হয়তো চেঞ্জ করে দিয়েছে, কিন্তু এরকম অনুপাত দিয়ে এরকম অঙ্ক আসতে পারে। 9-এর দাগটা দেখবে।
এবার মেন যে দুটো অঙ্ক, সব থেকে ভালো অঙ্ক এই চ্যাপ্টার, 12 দাগ আর 13 দাগ। 15-2, 12 দাগ আর 13 দাগ, এই অঙ্কটা কঠিনও আছে, এটা বুঝে নিলে সোজা, কিন্তু অনেকে এটা পারে না। কিন্তু আমি বলবো যদি সে ছবি এঁকে বুঝে করে তাহলে সোজা হবে। আমি নেক্সট ক্লাসে এই অঙ্কগুলো ভালো করে বুঝিয়ে করে দেবো তোমাদের। 12 দাগ আর 13 দাগ খুব ভালো অঙ্ক। তার মধ্যে 13 দাগের যে ছবিটা অনেকে বুঝতে পারে না, সেই জন্য আমি নেক্সট ক্লাসে এই ভিডিওটা বানাচ্ছি। তারপরে আমি বলবো 16 দাগের অঙ্কটা করবে। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। এটা এতটাও কঠিন না, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে এই যে শর্ট কোশ্চেন যেখানে আছে, এর যা শর্ট কোশ্চেন আছে সেখান থেকে আমি কিছু বলে দিচ্ছি। 21 দাগ, তাহলে আমি এখানে আর লিখে দিলাম না, 12 দাগ 13 দাগ লিখেছি, 16 দাগটা লেখা হয়নি। 16 দাগ এখান থেকে করবে, 15-2 যে লং কোশ্চেন। তারপরে 21 দাগের 3 নম্বরটা করবে। 21 দাগের 3 নম্বরটা এই যে 2a/a সাইজের মান নির্ণয় করতে বলেছে। 21 দাগের 3, 5 আর 6, এই তিনটা অঙ্ক দেখো। 21-এর 3, 5 আর 6 খুব ভালো অঙ্ক, ভালোভাবে করবে। 22 দাগের 3 নম্বর অঙ্কটা, একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হয়। এই অঙ্কটাও ভালো অঙ্ক, দেখবে। আর তারপরে যে 4 নম্বর অঙ্কটা, একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যে অঙ্ক দিয়েছে, ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য, এটা সোজা আছে, করে নেবে তোমরা। এখান থেকে আর যে অঙ্কগুলো বললাম না সেগুলো কিন্তু করে যাবে, যাতে যদি বাই চান্স কোশ্চেন বিট্রে করে তাহলে তোমরা যাতে করতে পারো, কিন্তু আশা করি বিট্রে করবে না। আমি যেগুলো বলছি সেগুলোর ভিতর থেকেই আসবে। এবার 15-3 কোষে দেখি। 15-3, বুক পেজ 225। তার 6 দাগের অঙ্কটা, এই যে একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্যের পরিমাপ 15 মিটার ও 20 মিটার হলে উহার পরিসীমা, ক্ষেত্রফল ও উচ্চতা হিসাব করে লিখি। এই চ্যাপ্টার অঙ্ক করতে হলে আগে পাশে ছবি এঁকে তারপর করবে, নাহলে তুমি পরীক্ষায় করে দিয়েছো, কেউ ধরো অঙ্ক একটা কারো কাছ থেকে দেখে বা আমার ভিডিও দেখে মুখস্থ করে চলে গেল, এরকম করে দিয়ে চলে এলো, কিন্তু পাশে ছবিটা আঁকলো না, তখন কিন্তু মাস্টার বুঝে যাবে সে কারোর দেখে করেছে, তখন তাকে নাম্বার নাও দিতে পারে। সেই জন্য যখন অঙ্ক করবে ভালোভাবে পড়বে, তার পাশে ছবি আঁকবে, তারপর অঙ্ক করবে। আর এই চ্যাপ্টার যে সূত্রগুলো আছে সব যেন ভালোভাবে মুখস্থ হয়ে যায়, সবার করে নেবে। 6 দাগ, এবার মেন যে কটা অঙ্ক আছে যেগুলো একটু ভেবে করার, এগুলো ছবি না আঁকলে একদম করতে পারবে না। সেগুলো হচ্ছে 13 দাগ, 14, আর এ পাশে তোমার আছে 16। 13, 14, 16, 6, 13, 14, 16, 225 পেজের যে অঙ্ক। 16 দাগটা 226 পেজে আছে। এই যে পঞ্চভুজের অঙ্ক, ABCD একটি পঞ্চভুজ, এই অঙ্কটা, আর রম্বসের বাহুর দৈর্ঘ্য, এই দুটো অঙ্ক খুব ভালো করে করবে। আর এ পাশে চলে আসি, এই 16 দাগের অঙ্কটা, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 19 সেমি ও 9 সেমি এবং তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 সেমি ও 6 সেমি হলে ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, যেটা বললাম করবে। বাকি অঙ্কগুলো দেখে রাখবে যাতে করতে পারো, কিন্তু এই অঙ্কটা ভালো করে করবে। এরপরে চলে আসি 17 দাগের 4 নম্বর, আমি খাতায় লিখে দিই, ভিডিওটা একটু নড়ে গেল হাত লেগে আমার। 17 দাগের যে 4 নম্বর শর্ট কোশ্চেন, এটা খুব ভালো অঙ্ক, প্রশ্নবিচিত্রায় অনেক পেজেই পাবে তোমরা। 17 দাগের 4 নম্বর অঙ্কটা করবে তোমরা। তারপরে আর বেশি বলবো না, আর একটা অঙ্ক 18 দাগের 5 নম্বর অঙ্কটা করবে। এই যে ABCD সামান্তরিকের ABBC দেওয়া আছে, কোণ ABC দিয়েছে, ABCD আকার সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে তোমাদের সব চ্যাপ্টার আমি 9 থেকে 15 পর্যন্ত যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেগুলো সম্বন্ধে বলে দিলাম, কিন্তু তোমরা বাকি অঙ্কগুলো করে রাখবে যাতে করতে পারো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাদের পরীক্ষা এখনো হয়নি, আর ভিডিওটি লাইক করবে। থ্যাংক ইউ।